আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখবো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখার পর আমরা মোটামুটি এই যে শরৎচন্দ্র থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসলে বিগত সালের দেখুন এখানে দেওয়া আছে সবগুলো। প্রাইমারিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে শরৎচন্দ্র থেকে প্রাইমারিতে বেশি কোশ্চেন আসে এবং বিসিএস গুলো তো আসছে দেখুন 22 বিসিএস আসছে। তারপরে এখানে কি দেখুন 22 এ দুটা কোশ্চেন আসছে এখানে, হ্যাঁ? 22 এ দুটা কোশ্চেন আসছে এখানে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু পরবর্তী সলভ করব। আগে প্রথমত আমাদের শরৎচন্দ্র বিষয়ে একদম এর মানে A to Z সবকিছু পড়তে হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা। তো দেখি আমরা এখানে দেখুন আমরা এখানে যেগুলো পড়বো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক ছিলেন এখানে, হ্যাঁ? আমি সবকিছু বিষয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো বলতেছি কারণ যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট তাদের জন্য আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সব বলতে পারবো না, কারণ বাংলা সাহিত্যের জন্য আরো বেশি পড়তে হবে এখানে, কিন্তু আমরা জাস্ট চাকরির জন্য পড়তেছি এখানে, তার মানে কি একটু আমরা মানে হাইডিং করে রাখবো যে বিষয়গুলো লাগবে না আর কি, আর যেগুলো আমাদের লাগবে সেগুলো একটু আমরা কি মার্ক করে রাখবো। ক্লিয়ার? তাহলে তিনি ছিলেন হচ্ছে উপন্যাসিক ছিলেন। তো সে তো লেখক ছিল, লেখক ছাড়া তো এগুলো লিখতে পারতেন, এটা আমাদের সবাই লেখক মোটামুটি, যে কবি এগুলো ছিল। এবং গল্পকার ছিলেন, তার মানে সবচেয়ে বেশি পরীক্ষা আসে তিনি কি ছিলেন এখানে, উপন্যাসিক ছিলেন এখানে। বা তিনি বিখ্যাত ছিলেন হচ্ছে উপন্যাসের জন্য। কার জন্য? উপন্যাসের জন্য। এটা পরীক্ষা এমসিকিউ আসে এই কোশ্চেনটা। এবং দেখুন আমাদের এখানে দেওয়া আছে বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার জন্য তিনি অপরাজয় অপরাজেয় কথাশিল্প নামে খ্যাত ছিলেন এখানে। ওকে, অপরাজেয় কথাশিল্প নামে খ্যাত ছিলেন। তাহলে তিনি কি নামে খ্যাত ছিলেন এখানে? অপরাজেয় কথাশিল্প নামে খ্যাত ছিলেন এখানে। এটা পরীক্ষায় খুব কিন্তু আসে। তার জন্ম সালটা আমাদের দরকার নেই, যারা বাংলা সাহিত্যের ছেলেপেলে আছেন তারা একটু পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আমাদের এই জন্ম সালটা আমাদের লাগবে না পরীক্ষার জন্য, কারণ এটা আসে না। জন্মসাল মেইনলি পড়বেন নজরুলের পড়বেন, রবীন্দ্রনাথের পড়বেন। ওকে, এই বিষয়গুলো বেশি করে পড়বেন এখানে। এখানে জন্ম মৃত্যু এদেরই বেশি আসে। তো দেখুন তার হচ্ছে জন্ম হচ্ছে কোথায় এখানে? হুগলির দেবানন্দপুর, হ্যাঁ, দেবানন্দপুর এখানে তার জন্ম এখানে। এটা পরীক্ষায় এমসিকিউ আসে জিনিসটা, যে এখানে তার জন্ম কোন গ্রামে? দেবানন্দ, দেবানন্দ গ্রামে জন্ম এখানে, দেবানন্দপুর গ্রামে জন্ম, হুগলির সেটা, হ্যাঁ। এবং তিনি হচ্ছে ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন এখানে। এটা বাংলা একাডেমি থেকে আমরা এখানে সংগ্রহ করছি এটা। তিনি অনেকগুলো ছদ্মনামে কিন্তু কবিতাগুলো লিখতেন এখানে, বা এখানে যা তার যে উপন্যাসগুলো আছে এখানে, তার মোটামুটি 60টা ছিল এখানে, ছদ্মনাম ছিল এখানে। ওকে, কয়টা ছিল? 60টা। এবং এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অনিলা, অনিলা দেবী এখানে। ওকে, এই ছদ্মনামে তিনি অনেক কিছু লিখছেন এখানে, অনিলা দেবী। তাহলে তার ছদ্মনামের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অনিলা দেবী। তো এই অপরাজিতা দেবী, এখানে তো বললাম যে অপরাজয়, এখানে বললাম না যে অপরাজেয়, অপরাজয় থেকে মনে রাখা যাবে যে অপরাজয়, এটা মনে রাখা যাবে অপরাজিতা দেবী এখানে। ওকে, তারপর এখানে পড়বেন যে পরশুরাম, হ্যাঁ। এই পরশুরামটা কিন্তু আমরা জানি এখানে রাজশেখর বসুর ছদ্মনাম এখানে। ওকে, এটা আমরা জানি এখানে যে পরশুরাম কার ছদ্মনাম এখানে? রাজশেখর বসুর ছদ্মনাম এখানে। ওকে, পরশুরাম হচ্ছে রাজশেখর, এটা একটু পরীক্ষার জন্য পড়তে হবে। যদিও আমরা এখানে রাজশেখর বসুর এটা পড়বো না, কারণ এটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ছদ্মনামগুলো একটু লাগবে। এবং দেখুন আমাদের শ্রীকান্ত শর্মা এবং কি সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এখানে। তো কি কি বললাম এখানে? কি এখানে বললাম? অনিলা, হ্যাঁ, অনিলা দেবী, তারপর এখানে অপরাজিতা দেবী এখানে পড়বেন, পরশুরাম পড়বেন, হ্যাঁ। অনুরূপা দেবী বলতে পারেন এখানে, অনুরূপা দেবী। আচ্ছা, পদক প্রাপ্তি দেখুন এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়। তিনি কলকাতা থেকে, মানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কি পায় এখানে? জগত্তরিণ, হ্যাঁ, জগত্তারিণ আর কি, জগত্তারিণ, জগত্তারিণী স্বর্ণপদক পায় এখানে। এটা হচ্ছে 1923 সালে। এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি হচ্ছে ডিলিট পায় এখানে, হ্যাঁ, 1936 সালে এখানে। এই সাল দুটো একটু ভালো করে পড়তে হবে এখানে। দেখুন 1913 সালে, হ্যাঁ, 1923 সালে তিনি কি পায় এখানে? জগত্তারিণী স্বর্ণপদক পায় এখানে। এটা কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এবং আপনার এখানে 1936 সালে এখানে, হ্যাঁ, 1936 সালে তিনি হচ্ছে ডিলিট পায় এখানে। কে পায়? ডিলিট পায়। ক্লিয়ার? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি কিন্তু দেয় বা ডিগ্রি দেয় এখানে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার মাতার নামে জগত্তারিণী পদক প্রত্যাবর্তন করেন। তার মানে দেখুন, তার মানে তার হচ্ছে মাতার নাম ছিল এখানে জগত্তারিণী। তো জগত্তারিণীর নামেই কিন্তু তাকে কিন্তু এই যে পদকটা দেওয়া হয় এখানে, যে আপনার যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছিল আর কি। তো যারা ভিডিওগুলো আমার দেখতেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভাই, যে আপনারা একটু জাস্ট সবার সাথে এটা শেয়ার করে দেবেন, যাতে করে সবাই আমরা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারি। ওকে, এবং যারা সাবস্ক্রাইব করেনি, আমরা ইউটিউব থেকে দেখতেছেন, তারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি কিন্তু এই ভিডিওটাই ফেসবুক পেজেও আমি দিয়ে দিচ্ছি। তো যারা যেখান থেকে পারেন দেখতেছেন, দেখে একটু ফলো দিবেন, শেয়ার দেবেন। ওকে, কারণ আমি এখানে যে টপিকসগুলো লাগবে আমাদের জব এর জন্য, আমি সব টপিকস ইনশাল্লাহ কভার করে দেবো ইনশাল্লাহ, আপনারা যদি আমার সাথে থাকেন। তিনি সাহিত্যকর্ম দেখুন, বার্মা জীবনের পরবর্তী সময়ে তিনি সাহিত্য পেশাকে বেছে নিয়েছিলেন। তিনি বহু গল্প, উপন্যাস এবং প্রবন্ধ লিখছেন এখানে, হ্যাঁ। তিনি মূলত ছিলেন কি? কথা সাহিত্যিক ছিলেন এখানে। ওকে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। তিনি আসলে কি ছিলেন এখানে মূলত বলতে গেলে? কথা সাহিত্যিক ছিলেন এখানে। ওকে,
কি ছিলেন? কথা সাহিত্যিক ছিলেন এখানে। ওকে, তাহলে কথা সাহিত্যিক কে ছিলেন এখানে? আপনি এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার আমরা উপন্যাসগুলো দেখব। দেখুন উপন্যাসে আমি এখানে অনেকগুলো বিষয় দিয়ে দিয়েছি, কিন্তু আমি সবগুলো বিষয় পড়তে আপনাকে দেব না। কিছু কিছু বিষয় আমরা পড়বো এখানে। সেই বিষয়গুলো হচ্ছে আপনার দেখুন, এটা আমাদের ইম্পর্টেন্ট। তার হচ্ছে বড় দিদি হচ্ছে আমাদের ফার্স্ট উপন্যাস, মানে প্রথম মুদ্রিত উপন্যাস এখানে। ওকে, প্রথম মুদ্রিত উপন্যাস হচ্ছে বড় দিদি। এটা হচ্ছে আপনার 1913 সালে, অর্থাৎ আপনার রবীন্দ্রনাথ যখন নোবেল পায় এখানে, তখনই কিন্তু এই উপন্যাসটাতে সে প্রকাশ করছে এখানে। ক্লিয়ার? তো আমি কি বললাম এখানে, তার প্রথম উপন্যাস হচ্ছে আমাদের কি বড় দিদি। হ্যাঁ, তার মেজ দিদি নামে একটা তার কি আছে এখানে, নাটক আছে এখানে। কি আছে? নাটক আছে। এটা পরে যাচ্ছে আমরা এখানে। মেজ দিদি নামে কি আছে, একটা নাটক আছে এখানে। তা বড় দিদি তার এখানে উপন্যাস, গুলায় ফেলা যাবে না এখানে। তাহলে প্রথম মুদ্রিত উপন্যাসের নাম হচ্ছে বড় দিদি। কি? বড় দিদি। এবং এটা হচ্ছে আপনার এখানে মেইনলি সরলা দেবিনীকে লেখা এখানে। এবং ভারতী পত্রিকায়, মানে তার যে লেখাগুলো আছে মোটামুটি ম্যাক্সিমাম গুলো ভারতের মধ্যে, ভারতী পত্রিকার মধ্যে। কার মধ্যে? ভারতীয়। এবং এই যে আপনার এখানে বড় দিদি যে আছে না, এটার প্রথম নাম ছিল হচ্ছে শিশু ছিল। কি ছিল? শিশু। এটা লাগবে। তাহলে বড় দিদি উপন্যাসের প্রথম নাম কি ছিল এখানে? শিশু ছিল এখানে। এটা একটু আমরা পড়বো এখানে। আমি কিন্তু একদম সব ডিক্লেয়ার করে দিচ্ছি এখানে কোনটা লাগবে এখানে এবং কোনটা লাগবে না এখানে। এবং আপনার যে তার এই যে বড় দিদির চরিত্রগুলো আছে এখানে, সুরেন্দ্রনাথ, হ্যাঁ, তারপর এখানে ব্রজরাজ, মাধবী, প্রমীলা। তো বড় দিদি মেইনলি হচ্ছে মাধবীর নাম এখানে। হ্যাঁ, বড় দিদি কার নাম এখানে ছিল? মাধবীর নাম ছিল এখানে। এটা আমাদের জন্য পড়তে হবে। আর একটু চাইলে আপনি এখানে যে ক্যারেক্টারগুলো পড়তে পারেন, যে কে কে আমাদের এখানে ক্যারেক্টার ছিল এখানে। যাক, আমি কি বললাম এখানে বলুন তো? বড় দিদি ছিল তার হচ্ছে প্রথম উপন্যাস। সো আমি একটু জাস্ট চেক করে নিয়ে আমাদের রেকর্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো বড় দিদি তার হচ্ছে প্রথম উপন্যাস, এবং কি আমাদের এখানে এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এবং এর প্রথম নাম ছিল কি? শিশু নাম ছিল। এবং এখানে যে চরিত্রগুলো, সুরেন্দ্রনাথ, তারপরে ব্রজরাজ এবং কি মাধবী, এই মাধবী ছিল মূলত বড় দিদির চরিত্রে। ওকে, এবং প্রমীলা, কি ছিল? প্রমীলা। বিরাজ বউ, এই বিরাজ বউ খুব বেশি ইম্পর্টেন্ট না। বিরাজ বউ আমাদের কি এখানে 1913 সালে এখানে হয়। হ্যাঁ, এই বিরাজ বউ তার একটা কি উপন্যাস এখানে। ওকে, তো এটা হচ্ছে আপনার এখানে তার দ্বিতীয় উপন্যাস এখানে। ওকে, এই যে আমাদের এটা হচ্ছে আপনার এখানে পুস্তকের দ্বিতীয় উপন্যাস হচ্ছে বিরাজ বউ। এটাও ভারতবর্ষ পত্রিকায় আমাদের এখানে প্রকাশিত হয় এবং এটা 1913 সালে হয় এখানে। সুন্দরী বিরাজ বউ বইয়ের নানা সমস্যা এবং উপন্যাসের মূল বিষয়, মানে সুন্দরী বিরাজ বউ এনার হচ্ছে অনেক সমস্যা নিয়ে আমাদের এখানে এই মূলত এই উপন্যাসটা আমার তৈরি হয় এখানে। তাহলে আমি বললাম প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি, পরেরটা হচ্ছে আমাদের বিরাজ বউ, এটা হচ্ছে দ্বিতীয় উপন্যাস। কি? এখানে দ্বিতীয় উপন্যাস। ক্লিয়ার? তো এর না বড় দিদির নাম ছিল কি, আপনার এখানে শিশু নাম ছিল। এবং এই বড় দিদির মেইনলি চরিত্র হচ্ছে কি মাধবী ছিল এখানে। পরিণীতা, হ্যাঁ, এই পরিণীতা হচ্ছে আমাদের একটা রোমান্টিক উপন্যাস এখানে ছিল। কি ছিল এখানে? রোমান্টিক উপন্যাস। তো এতটুকু বললে হবে, পরিণীতা হচ্ছে কি রোমান্টিক উপন্যাস। তাহলে পরিণীতা তার একটা উপন্যাস এখানে, পরিণীতা। আচ্ছা, তো এই হলো আমাদের বিষয় দিয়ে। আরো আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। দেখুন আমরা পণ্ডিত মশাই, তার আরেকটা উপন্যাস এখানে, পণ্ডিত মশাই। হ্যাঁ, এই পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বৃন্দাবন এখানে। এটা পড়তে হবে এখানে। তাহলে পণ্ডিত মশাই চরিত্রের প্রথম, মানে প্রধান চরিত্র হচ্ছে আমাদের কি? বৃন্দাবন এখানে। এটা হচ্ছে আমাদের এই পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে বৃন্দাবন। কি বললাম? বৃন্দাবন। এইটা আপনাকে পড়তে হবে এখানে। গ্রামের মানুষের বৃন্দাবনকে পণ্ডিত মশাই বলে ডাকতো এখানে। যাগুলো পড়লেই বুঝবেন। যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন তারা একটু এইগুলো রিডিং করে দেবেন। ওকে, আর বই যখন আমরা এখানে পাবেন, বইয়ে কিন্তু আমি এই সবগুলো হিস্ট্রি দিয়ে দেবো ইনশাল্লাহ। আরো কিছু অ্যাড করার ট্রাই করবো। পল্লী সমাজ, হ্যাঁ, এই পল্লী সমাজ তার আরেকটা উপন্যাস এখানে। ওকে, এই যে এটা ভারতবর্ষ হয় এখানে। হ্যাঁ, এই উপন্যাসের নাট্যরূপ হচ্ছে রুমা, রমা আর কি। হ্যাঁ, রমা, রমেশ এবং কি বেনি, বললাম এখানে। এটা তার হচ্ছে আর কি বৈকুষ্ঠের উইল এখানে দরকার নেই। এটা আমাদের এখানে ব্যবসায় নিয়ে লেখা, মানে পড়বেন একটু। বৈকুষ্ঠের উইল তার একটা কি উপন্যাস এখানে ছিল। এটাও দরকার নেই এখানে। হ্যাঁ, অরক্ষণীয়তা, অরক্ষণীয়া, অরক্ষণীয় হচ্ছে আমাদের তার এখানে কি, এটাও তার একটা এখানে উপন্যাস এখানে। ওকে, মানে অর্থ হচ্ছে যাকে বিবাহ না দিয়ে ঘরে রাখা যায় না, সেটা হচ্ছে আমাদের, মানে অর্থাৎ যে যাকে বিবাহ না দিয়ে ঘরে রাখা যায় না তাকে হচ্ছে অরক্ষণীয় বলা হয় এখানে। তো এই উপন্যাসের প্রধান চরিত্র ছিল গিনি ছিল এখানে। তো এই গিনির বয়স অল্প ছিল এখানে এবং গিনিকে ঘিরেই পুরো উপন্যাস এখানে। মা দুর্গা মণিকে নিয়ে তার জীবনের সুখের শেষ নেই, দুঃখের শেষ নেই। এই গিনির রূপ নেই, রূপ না থাকায় এই গরিব দুঃখী মেয়ে এই সমাজে বিয়ে দেওয়া কি, যাদের রূপ ছিল না, বা এখনো এটা কিন্তু আমাদের খুব আছে আর কি ক্রাইসিস, যে যাদের রূপ নেই এই তাদেরকে নিয়ে কিন্তু আমাদের বিয়ে দেওয়ার কিন্তু একটা খুব কষ্ট ছিল। এবং যাদের টাকাও নেই, রূপও নেই, সেই ক্ষেত্রে কিন্তু তাদের আরো কি, আরো কষ্ট ছিল বেশি, তাই না? এইটা নিয়ে আমাদের এখানে কাহিনী আর কি। শ্রীকৃষ্ণ, আমি যে বলি যে এই উপন্যাসটা আপনাকে পড়তে হয় ভাই, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ তার হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস। কি বললাম? এটা 3 স্টার দিলাম এখানে। মানে সবই আমাদের এখানে প্রথমে যেগুলো দাগালাম, যেগুলো বললাম যে পড়তে হবে, সবগুলোই পড়তে হবে এখানে। এই যে আমাদের বড় দিদি, বিরাজ, তারপর পরিণীতা, তারপর এখানে কি পণ্ডিত মশাই, পল্লী সমাজ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ হচ্ছে তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই শ্রীকৃষ্ণ মেইনলি তার হচ্ছে এখানে কি,
আত্মজৈবনিক উপন্যাস এখানে, তার মানে শ্রীকৃষ্ণ কেমন উপন্যাস এটা পরীক্ষা আসে যে আত্মজৈবনিক উপন্যাস, এবং এটা আমাদের 4টা খণ্ডে এখানে রচিত। কয়টা এখানে? 4টা খণ্ডে। কয়টা? 4টা। এটা পরীক্ষা আসে 4টা খণ্ডে রচিত। তাহলে আমাদের এখানে দেখুন এই যে প্রথমত এটা ভারতবর্ষে প্রকাশিত হয় প্রথম খণ্ড, তারপরে শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নিয়ে আমি এটা পরিচিত এখানে ছিল। ওকে, তার মানে শ্রীকৃষ্ণটা কি ছিল? শ্রীকান্ত। মনে রাখবেন, শ্রীতে শ্রীকৃষ্ণ, শ্রীতে শ্রীকৃষ্ণ, শ্রীকান্তের ভ্রমণ এখানে। আর এখানে আমাদের এখানে এই লেখকের নাম মুদ্রিত হয়েছে শ্রীকান্ত শর্মা এখানে। হ্যাঁ, তো এইটার আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে আপনার এখানে এটা পড়তে হবে এখানে এই শ্রীকৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ আমরা কি বললাম এখানে? হ্যাঁ, এই শ্রীকৃষ্ণের ইন্দ্রনাথ ছিল শ্রেষ্ঠ কবি এখানে, এই যে আমাদের বাংলা সাহিত্যের হচ্ছে আমরা এখানে এই যে ইন্দ্রনাথ, হ্যাঁ, এ ছিলেন শ্রেষ্ঠ কি এখানে? শ্রেষ্ঠ চরিত্র ছিল এখানে। ওকে, ইন্দ্রনাথ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ছিল এখানে, এটা আমাদের পড়তে হবে একটু এখানে। ইন্দ্রনাথ কে ছিল এখানে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ছিল এখানে, এটা আমাদের মাঝে মাঝে আসে এখানে। তাহলে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠতম চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। কি বললাম? ইন্দ্রনাথ। কি ক্লিয়ার? এটা হচ্ছে কিশোর চরিত্র এখানে। হ্যাঁ, নিষ্কৃতি এটা লাগবে না, মানে ক্ষুদ্র উপন্যাস এখানে, এটা পড়বেন, মানে একটু জাস্ট পড়বেন নিষ্কৃতি এখানে। তারপর এখানে আপনার এখানে দেবদাস, আমরা মোটামুটি ভারতের দেবদাস ছবিটা অনেকেই দেখছি এখানে। হ্যাঁ, এই যে শাহরুখ খানের যে ছবিটা আছে এখানে, তো এই দেবদাস সিনেমার মেইনলি কাহিনী কিন্তু আসলে এখানে এই শরৎচন্দ্রকে নিয়ে, মানে শরৎচন্দ্র কিন্তু লিখছে এটা। হ্যাঁ, এটাও ভারতবর্ষে প্রকাশিত হয় দেবদাস কাহিনী, আমরা এখানে জানি। দেবদাসে জানো কে কে আমাদের আছিল বলুন তো এখানে? এই যে আপনার দেবদাস ছিল যেটা শাহরুখ খান ছিল, তারপর এখানে কি পার্বতী বা পারু ছিল, চন্দ্রমুখী ছিল, এবং কি আমাদের সুনীলাল এবং ধর্মলাস। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেবদাস, পার্বতী বা পারু। হ্যাঁ, পারু ছিল নায়িকা। ওই যে দেখেন না শেষের দিকে কি হয়, দেবদাস মারা যায়, পারু আসছে ধরে, গেটটা বন্ধ হয়ে যায়, এই এই আর কি, এই কাহিনী নিয়ে এখানে গঠিত আর কি। যাই হোক, আমরা এখানে মুভি দেখছি মানে সবাই। চরিত্রহীন, চরিত্রহীন হচ্ছে আমাদের এখানে কি, এটা একটা আমাদের যমুনা পত্রিকা এখানে প্রকাশিত একটা এটা আমাদের পড়তে হবে। চরিত্রহীন কার লেখা? আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে। ওকে, তারপরে দত্তা, দত্তা হচ্ছে আমাদের কি এখানে? এটা আপনার এখানে শরৎচন্দ্রের। তো এবার এখানে গৃহদাহ, গৃহদাহ আমাদের এখানে দেনা পাওনা। তারপর এখানে বামুনের মেয়ে, বামুনের মেয়ে, বামুনের মেয়ে যে শালগুলো একটু পড়বেন, কোনো দরকার নেই, আমি এত কিছু পড়লে মনে রাখতে পারি না। এই দেনা পাওনা, এটা মূলত আমাদের এখানে কি ষোড়শী নামে নাট্যায়িত হয় এখানে। ওকে, কারণ কি নামে? ষোড়শী নামে। নববিধান, তারপর এখানে পথের দাবি, এটা আমাদের ইম্পর্টেন্ট। পথের দাবি, পথের দাবি মূলত আসলে আমাদের রাজনৈতিক উপন্যাস এখানে, কি রাজনৈতিক, এবং এই রাজনৈতিক উপন্যাসটা লেখার কারণে তাকে কিন্তু কি সরকার কি করছিল? বহিষ্কার করছিল এখানে। ওকে, মানে এটা আর কি, মানে মানে এইটা চলেনি আর কি, মানে কি বললাম, পথের দাবি, তার মানে এই এটা হচ্ছে রাজনৈতিক একটা উপন্যাস, এটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এখানে। কি হয়? বাজেয়াপ্ত হয় এখানে। ওকে, এটা কি হয়? সরকার মানে কি করে? বাজেয়াপ্ত করে এখানে। ক্লিয়ার ব্যাপারটা? শেষ প্রশ্ন, এই শেষ প্রশ্ন হচ্ছে তার হচ্ছে মৃত্যুর আগে, মানে বেঁচে থাকা অবস্থায় শেষের, মানে একদম সর্বশেষ লেখা আর কি, শেষ প্রশ্ন। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের বিতর্ক প্রধান এবং কি সমস্যামূলক উপন্যাস এখানে। ক্লিয়ার? আচ্ছা, এই যে বিপ্রদাস লাগবে না, মানে জাস্ট একটু মুখস্থ করবেন। যেমন শেষের পরিচয়, দেখুন এই শেষের পরিচয় হচ্ছে তার এখানে মৃত্যুর পূর্বে এটা লেখছে, কিন্তু শেষ করতে পারেনি এটা। ওকে, কিন্তু আমাদের এখানে শেষ প্রশ্ন কিন্তু লেখা শেষ করছে এখানে, এবং এটা পরবর্তীতে লেখে হচ্ছে রাধারানী এখানে। ওকে, রাধারানী দেবী হচ্ছে এটা লেখে আর কি, এটা ভারতবর্ষে প্রকাশিত হয়। তাহলে যে উপন্যাসগুলো বললাম সেগুলো সবগুলো আমাদের ইম্পর্টেন্ট এর জন্য। প্রবন্ধের মধ্যে যেগুলো আছে, প্রবন্ধ নারীর মূল্য, আহ তরুণের বিদ্রোহ, এবং কি স্বদেশ সাহিত্য। তো স্বদেশ সাহিত্য হচ্ছে আমাদের কি এখানে আপনার এনার লেখা এখানে, এটা আমাদের লাগবে। নারীর মূল্য, সবগুলো লাগবে এখানে। তারপরে এখানে ছোট প্রশ্ন, আমি কিন্তু এগুলো বেশিগুলো ডিটেলস বলতেছি না, কারণ ডিটেলস গুলো আমরা যারা বাংলা সাহিত্যের ছেলে পেলে তারা একটু পড়বে। বুঝছেন ব্যাপারটা? তারপর এখানে কি কাশীনাথ, আমি কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। ওকে, সো আমি মানে বাংলা সাহিত্যের অত ভালো বুঝি না, কিন্তু আমি বুঝতেছি আসলে জবের জন্য যেহেতু আমি এখানে কন্টেন্ট বানাই, তার মানে আমাকে সবকিছু পড়তে হয়, কারণ কোনো কিছু না পড়লে কিন্তু আমাদের এখানে কিন্তু মানে বোঝা যায় না। আমি এগুলো পড়ি, তারপরে আপনাদের জন্য এখানে সুন্দর করে নোট করে দেয় এখানে। কাশীনাথ এবং কি মন্দির, মহেশ, অভাগীর স্বর্গ, তারপরে কি বিলাসী এখানে। ওকে, এগুলো তার হচ্ছে কি এখানে ছিল ছোট গল্প। এর মধ্যে মন্দির, মন্দির এটা ইম্পর্টেন্ট এখানে, এটা হচ্ছে আমাদের এখানে একটা পরীক্ষাটা আসে যে আপনার মন্দির হচ্ছে আপনার কি বলতে, এখানে মন্দির হচ্ছে আপনার প্রথম প্রকাশিত গল্প এখানে, প্রথম প্রকাশিত গল্পের নাম হচ্ছে মন্দির এখানে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে এখানে জিনিসটা। মন্দির গল্পটি শ্রেষ্ঠ বলে বিবেচিত করা এখানে, মন্দির গল্প কি করে শ্রেষ্ঠ বলে বিবেচিত করা এখানে। ক্লিয়ার ব্যাপারটা? মন্দির গল্পকে। আচ্ছা, এখানে মহেশ, তারপর এখানে কি অভাগানী স্বর্গ আছে এখানে। বড় ছেলে গল্পের মধ্যে আছে এখানে বিন্দু ছেলে ও অন্যান্য গল্প এখানে, এটা আমাদের লাগবে। তো ছবি এবং কি অনুরাধা সতীন পরে সেখানে, এটা আমাদের জাস্ট দরকার নেই। এই মেজদি বললাম না, মেজদি কি এখানে ছিল, একটা একটা বড় গল্প ছিল। এবং স্বামী,
এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না ভাই, এটা ইম্পর্টেন্স যেটা নাটকগুলো, এখানে নাটকগুলো পড়তে হবে ষোড়শী, রমা এবং কি বিজয়া। বলুন তো ষোড়শী, রমা এবং বিজয়া, ষোড়শী, রমা, বিজয়া, ষোড়শী, রমা, বিজয়া, একটু কয়েকবার পড়বেন তাহলে হয়ে যাবে। তাহলে আমরা উপন্যাস পড়লাম। দেখুন এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিশেষ লিখিত পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের উপন্যাসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। কি বলুন উপন্যাসগুলো, তো আমি একটু জাস্ট প্রশ্ন সলভ করি তাহলে বুঝতে পারবেন। শরৎচন্দ্রের নারীর মূল্য কোন ধরনের রচনা, এখানে এটা প্রবন্ধ। এখানে নারীর মূল্য আপনি একটু জাস্ট পড়বেন, এখানে নারীর মূল্য এটা হচ্ছে প্রবন্ধ রচনা এখানে, হ্যাঁ কি প্রবন্ধ রচনা, প্রাইমারিতে আছে। শ্রীকান্ত শরৎচন্দ্রের রচিত কি এটা উপন্যাস, এবং শ্রেষ্ঠ উপন্যাস, কি শ্রেষ্ঠ উপন্যাস। বৈকুণ্ঠের উইল হচ্ছে আমাদের কি এখানে বলতে, এখানে এটা শরৎচন্দ্র লেখছে, আমি একটু পড়লাম একটু আগে। শরৎচন্দ্রের দেবদাস এটা প্রকাশিত কবে, এখানে 17তে হয়, এখানে এটা একটু লাগবে। এই দেবদাস কবে প্রকাশিত হয়, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে দেয়, কারণ আমাদের এটা তো মানে ইম্পর্টেন্ট তো দেবদাস। গৃহদাহ উপন্যাসের রচিত থাকে এখানে, গৃহদাহ, দেনাপনা, দেবদাস, এগুলো সবগুলো হচ্ছে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাই বিশেষ একটা কোশ্চেন আছে দেখুন এখানে, পদের দাবি এখানে কি শরৎচন্দ্র, এবং এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস, কি এখানে রাজনৈতিক উপন্যাস। ইন্দ্রনাথ কোন উপন্যাসের হচ্ছে রচিত, দেখুন চরিত্র এখানে বললাম না যে শ্রীকান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আমাদের ইন্দ্রনাথ, কি বললাম শ্রীকান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে আমাদের ইন্দ্রনাথ, ক্লিয়ার। সঠিক কোনটা এখানে দেখুন, এই যে পথের দাবি হচ্ছে উপন্যাস, এটা আমরা জানি। এখানে পথের দাবি কোন ধরনের, এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস এখানে, ওকে। পথের দাবি, পথে আমরা দাবি করি যেটা, সেটা রাজনৈতিক হয়। আত্মজীবনীমূলক হচ্ছে উপন্যাস শ্রীকান্ত, এখানে আমি বললাম যে শ্রীকান্ত আত্মজীবনীমূলক উপন্যাস। দেনা পাওনাকে লেখছে এখানে শরৎচন্দ্র, প্রাথমিকে আছে দেখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য বিখ্যাত, এখানে উপন্যাসের জন্য, উপন্যাস অনেকগুলো লিখছে তিনি। কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস, দেনা পাওনা, কি দেনা পাওনা, এটা প্রাথমিক আছে, মানে এই শরৎচন্দ্র আপনাকে প্রাথমিকের জন্য খুব ভালো করে পড়তে হবে এখানে। তো মহেশ কি বললাম, বললাম না মহেশ, মহেশ ছোট গল্প, কি বললাম মহেশ হচ্ছে ছোট গল্প, বুঝছেন, এই বিষয়গুলো কিন্তু না বললে আপনি বুঝবেন না এখানে, ওকে। মহেশ, কাশীনাথ, তারপর এখানে কি মন্দির, মন্দির, এগুলো আমাদের ছোট গল্প। প্রথম উপন্যাস যেমন সহকারী জজা আছে এখানে, এটা হচ্ছে বড় দিদি। শরৎচন্দ্র বড় দিদি হচ্ছে শরৎচন্দ্র রচিত মহেশ একটি কি আমাদের এখানে বলতে, এখানে এই মহেশ কিন্তু আমাদের এখানে কি একটা গরুর নাম এখানে, ওকে। কি নাম, গরুর নাম, ক্লিয়ার। মহেশ একটা গরুর নাম এখানে, আমি কি ঠিক লিখছি এখানে, আমি মহেশ কি গরুর নাম। তো এই মহেশ কার নাম এখানে, আমি এটা মনে হয় একটু জাস্ট একটু দেখে যদি নি তাহলে ভালো হবে। এখানে মহেশ কার নাম, আমি জাস্ট একটু অনলাইন থেকে দেখে নেই। আই থিঙ্ক গরুর নামে হবে এখানে, মহেশ গরুর নামে হওয়ার কথা। একটু জাস্ট লিখে নেই এখানে মহেশ, আমি বাংলিশ লিখে দিচ্ছি, হ্যাঁ মহেশ, মহেশ কার নাম। এই যে মহেশ নিয়ে আমাদের তো লেখা মনে আছে, কোনো একটা এমসিকিউ দেখলে হবে অবশ্য। হ্যাঁ মহেশ গরুর নাম হবে এখানে, হ্যাঁ আমাদের এখানে দেখুন দেওয়া আছে এখানে যে গরুটির নাম হচ্ছে মহেশ এখানে, ওকে। এটা আমাদের স্পষ্ট দেওয়া আছে এখানে বিষয়টা, জাজ্ঞা। তাহলে এ কি করে না, ফসল নষ্ট করে এখানে, ওকে, মানুষের কি করে ফসল নষ্ট করে। যাক আমরা ডিটেলস পড়তেছি না এখানে। পল্লী সমাজ এটা আমাদের কি এখানে শরৎচন্দ্র। শরৎচন্দ্র রচিত সবচেয়ে সার্থক ছোট গল্প কোনটা, এখানে মহেশ, কি সার্থক কিন্তু বলছি এখানে মহেশ। পথের দাবি হচ্ছে উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্রের লেখা ছোট গল্প কোনটি, এখানে দেখুন দেখুন এই যে বিলাসী, মামলার ফল এবং কি মহেশ, তিনটাই কিন্তু আমাদের এখানে বড় দিদি কি এখানে আপনার এখানে উপন্যাস, প্রথম উপন্যাস, এবং এটা ভারতীতে প্রকাশিত হয়, বুঝছেন ব্যাপারটা, আমি পড়লাম এটা। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পায়, এখানে 1923 সালে, কত সালে 23 সালে, এখানে 27 আছে দেখুন। কোন 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 গ্রন্থটি শরৎচন্দ্র রচিত না, দেখুন এই মৃত্যু ক্ষুধা, এটা হচ্ছে আমাদের কি উপন্যাস হচ্ছে নজরুলের। বাকুম মানে বাতে হচ্ছে বাকুম, কতে হচ্ছে কি কুহিলিকা, বাদনহারা, এবং কি আমাদের এখানে বাকুম, মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। নারীর বঞ্চনা, নারীর দুঃখ প্রকৃতি উপন্যাস রচিত হচ্ছে আমাদের শরৎচন্দ্র। বাংলা সাহিত্যের ইতিহাস শরৎচন্দ্রের কি অভিধান দিয়েছে, এখানে অপরিচয় কথাশিল্পী, এখানে এটা আমরা জানি। এখানে অপরিচয় কথাশিল্পী কার ছদ্মনামে, এখানে দেখুন শরৎচন্দ্রের, কার শরৎচন্দ্র। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক কোনটা, এখানে দেখুন শ্রীকান্ত আত্মজীবনী, 4 খণ্ডে রচিত, কয় খণ্ডে 4 খণ্ডে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচিত হচ্ছে শ্রীকান্ত, শ্রেষ্ঠ, কি বললাম শ্রেষ্ঠ। নিজের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম, দেখুন আমাদের অলিনা দেবী, আমি বলছিলাম না এটা পরীক্ষা বেশি আসে। মেজদিদি হচ্ছে কার লেখা, এটা আমাদের এখানে কি মেজদিদি হচ্ছে আমাদের এটা আপনার এখানে শরৎচন্দ্র লেখা এখানে, ওকে। বিরাজ বউ এখানে শরৎচন্দ্রের লেখা। শেষ প্রশ্ন হচ্ছে আমাদের শরৎচন্দ্র, এগুলো তো আমরা জানি। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন রচনার জন্য কুন্তলীয় পুরস্কার লাভ করে, এখানে মন্দিরের জন্য, হ্যাঁ কার জন্য, মন্দির লেখার জন্য। এখানে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতার বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পায়, এখানে 1923 সালে, কি হয়েছে
আচ্ছা, কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র রচিত না? এখানে দেখুন চোখের বালি, এটা রবীন্দ্রনাথের লেখা। কার লেখা? রবীন্দ্রনাথের। এবং এই চোখের বালি, এই চোখের বালির আপনি যেখানে দেখেন যে মানে যারা ক্যারেক্টার ছিল, দেখবেন যে আপনার আশালতা, তারপরে মহেন্দ্র, বিনোদিনী, এগুলো কিন্তু ছিল এখানে কি আপনার এখানে মানে ক্যারেক্টার ছিল আর কি। ষোড়শী, এটা আমাদের কি নাটক ছিল এখানে, ষোড়শী নাটক ছিল। ওকে। শরৎচন্দ্রের প্রথম গল্প হচ্ছে মন্দির ছিল। কি ছিল? মন্দির। এটা আমাদের দুর্নীতি দমন সহকারী পরিচালক আছে দেখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে আমাদের দেবানন্দপুর। হ্যাঁ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত, এটা আমাদের কিছু 4টে খণ্ডে রেখে দিত। ওকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমিক প্রেমের চিত্র হয় এখানে? গৃহোদয়। গৃহোদয়কে ত্রিভুজ চিত্র হয় এখানে। ওকে। ত্রিভুজ প্রেমের চিত্র হয় এখানে, এটা আমরা জানি এখানে। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট পায় এখানে? এটা আমাদের এখানে কত সালে হয়? 36-এ পায়। 23-এ পায় হচ্ছে আপনার কি বলুন তো এখানে? 23-এ পায় হচ্ছে আপনার এখানে 23-এ কি পালো এখানে যেন? আমি এখানে ভুলে গেলাম জিনিসটা। 23-এ পাস থেকে এখানে আমি সরি একটু আমি দেখে নিচ্ছি। 23 হচ্ছে জাগত্তরিণী এখানে। ওকে। হ্যাঁ, এটা আমাদের এখানে কি 23-এ কি বলে এখানে আপনার জগত্তারিণী এখানে। তারপর এখানে সাহিত্যের বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক হচ্ছে ডিলিট দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ঢাকা বিশ্ববিদ্যালয় দেয়। ওকে। শ্রীকান্ত বইটি হচ্ছে শরৎচন্দ্র লেখছে এখানে। অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের অচলা দেখুন, এটা আমাদের ডিপলি কোশ্চেন আছে এখানে দেখুন। এটা আমাদের গৃহোদয় লেখা। কি এখানে? গৃহোদয় লেখা। ওকে। আচ্ছা। সতীন, সবিত্র শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? দেখুন আমাদের এখানে চরিত্রহীন এখানে। ওকে। কার? চরিত্রহীন। এগুলো আমাদের একটু হালকা পড়তে হবে এখানে। পার্বতী আমাদের দেবদাস। আমি বললাম না পার্বতী, এবং হচ্ছে দেবদাস, পার্বতী আমি পারু আর কি। ওই যে মেয়েটা হচ্ছে যে কান্নাতে কান্নাতে আসছিল, আসার সাথে দরজাটা বন্ধ হয়ে গেছিল, ওর নাম পারু আর কি ছিল। হ্যাঁ, পার্বতী আর কি। নিজের কোনটি শরৎচন্দ্রের ছোট গল্প নয় এখানে দেখুন। দেখুন মামলার ফল, মহেশ এবং কি বিলাসী সবই এখানে ছোট গল্প, কিন্তু শুভদা এখানে না। কোনটি শরৎচন্দ্র রচিত প্রবন্ধ? এখানে দেখুন স্বদেশ এবং সাহিত্য। স্বদেশ এবং সাহিত্য। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এখানে? পথের দাবি, ওই রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস? এখানে আত্মজৈবনিক এখানে। ওকে। গৃহদাহ এখানে কত হয়? এখানে 20 হয় এখানে। কত সালে? 20 হয়। বিজয়া নাটকের রচয়িতাকে? বিজয়া হচ্ছে আমাদের শরৎচন্দ্র। বিলাসী নাটকটি গল্পটি কে লিখেছেন এখানে? শরৎচন্দ্র লিখেছেন এখানে। নিচের যেটি শরৎচন্দ্রের প্রাসঙ্গিক এখানে, সেটা নাট্যকার এখানে ছিলেন। কি ছিলেন? নাট্যকার। ওকে। নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক, মানে যেটা যায় সেটা নাট্যকার। সঙ্গীতজ্ঞ ছিল না এখানে, গীতিকা ছিল না, চিত্রশিল্পী ছিল না। কোন উপন্যাসটি শরৎচন্দ্র রচনায় নয় এখানে? মৃত্যুকথা। এটা আমাদের এখানে কি কার লেখা? নজরুলের লেখা। ওকে। পথের দাবি হচ্ছে কি উপন্যাস, যেটা আমাদের কি এখানে আপনার রাজনৈতিকমূলক উপন্যাস ছিল এখানে। এবং এটা এতটুকু ছিল আজকের বিষয়। থ্যাঙ্কস, ধন্যবাদ সবাইকে। তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো কিছু দেখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।